এটা তো বটেই, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি যেটা বললে যে কোনো সময় আমরা যেখানে পৌঁছই তার একটা ইতিহাস থাকে, পূর্ব ইতিহাস থাকে। সেদিক থেকে দেখতে গেলে আমি জানি, আমি তো এখানে 60s এসেছি, আমি জানি যে এই ক্লাব হওয়ার আগে আমাদের যে ক্লাবটা 70-তে or 69-এর শেষে শুরু হয়। এখানে কিছুদিন একজন প্রেসিডেন্ট ছিলেন নির্মল রায়, আমাদের মধ্যে প্রাচীনতম, খুব আর্লি 60s এসেছিলেন। ঠিক তারপরে 1970-এ ডক্টর লালমোহন হোর উনি প্রেসিডেন্ট হন। ইনি খুব অ্যাক্টিভ ছিলেন, অত্যন্ত বোধসম্পন্ন লোক। ইনি একদা পরে নিউ জার্সি গিয়ে বঙ্গ সম্মেলনের প্রেসিডেন্ট হয়েছিলেন। ওনার সময় প্রচুর স্থানীয় শিল্পীদের দিয়ে অনুষ্ঠানগুলো হয়েছে, সেগুলোতে কিছু কিছু পয়সা উঠেছে। আমরা আস্তে আস্তে পা ফেলা শুরু করেছি, হাঁটতে শুরু করেছি। ঠিক এরপরে যিনি এসছেন 72, তিনি হচ্ছেন ডক্টর সুবল দাশগুপ্ত। তিনি এখন আছেন লন্ডন, অন্টারিওতে, বা গেলেছিলেন। ঠিক তারপর আসেন আমার বন্ধু বিভূতি ভট্টাচার্য। তিনি ছিলেন কনকর্ডিয়া ইলেকট্রনিক ডিপার্টমেন্টের অধ্যাপক। এর সময় আমরা প্রথম সুচিত্রা মিত্রকে আনলাম তাসের দেশ নিয়ে। তার একটা ছোট্ট ইতিহাস আছে। ভারতীর গুরু ছিলেন সুচিত্রা মিত্র। তিনি, আমরা দেখা করি 74-এর শেষে দেশে গিয়েছিলাম। উনি বললেন আমি স্টেটসে যাচ্ছি, তো আমরা এসে বিভূতিকে বলি, বিভূতি অ্যারেঞ্জ ইট। 74 থেকে 77 মধ্যে অজস্র শিল্পী আমাদের এখানে ফাংশন করেছেন, যেটা যারা পুরনো আছে তারা সকলে জানেন। যেমন তারপরে এসেছেন শ্যামল মিত্র, চিন্ময় চট্টোপাধ্যায়, চিত্রলেখা চৌধুরী, নির্মলেন্দু চৌধুরী, ভানু ব্যানার্জি, নীলিমা ব্যানার্জি, এবং আর কাউকে বাদ না দিলেও লাস্ট এসেছেন শ্যামা। ওগুলো নাটক নিশ্চয় পরে আসছে। তিনি এসছেন হেমন্তবাবু। হেমন্ত একটু পরে এসেছেন, কিন্তু এই সবগুলোই আমাদের আর্থিক সলিডিটিকে গাঢ় করেছে। আমরা অনেক টাকা তুলতে পেরেছিলাম বিভিন্ন অনুষ্ঠান করে। আমাদের মধ্যে ছিল অজিত রক্ষে, আমার বন্ধু ছিলেন। তার ভাই সে শিক্ষিত শিল্পী, জগৎ রক্ষিত, এখন নিউ জার্সিতে থাকে। অজিত বল আমার ভাই করে দেবে। তো আমরা বিদেশে না গিয়ে এই মন্ট্রিয়ালে বসে নেটিভ মেড ঠাকুর, প্লাইউডের ওপরে পেন্ট এবং কী বলে ওটাকে প্লাস্টার প্যারিস দিয়ে করে, ক্যানোপি দিয়ে করে 3 ডাইমেনশনাল ছবি করে দিলাম। সেই ছবিগুলো তোমরা পেয়ে গেছো এখানে। সেইটা প্রথম ছবি। সেটা পুজো হয়েছে প্রায় 5-6 বছর। তবে সেটা কালগাড়িতে দান করে দেওয়া হয়, এটাও খবর। হ্যাঁ, এরপরে ওই 83-তে পবিত্র ছিল বলে, আইদার দালাল অর্থে আমার মনে নেই, কিছুদিনের সেই ঠাকুর আনিস। ঠাকুরটা ভালো, ঠাকুরটা আর্টের ঠাকুর, কিন্তু খুব কামবারসাম, মানে ধরে নিয়ে যাওয়া অসুবিধা। একটা বোর্ডের উপরে অনেকটা মনে করতে পারো খাজুরার ভাস্কর্যের মতো, ওই রকম 3 ডাইমেনশন, কিন্তু একটা প্লেটের উপরে 5টা মূর্তি। এটা কি কলকাতা থেকে এসছে? ওইটা কলকাতা থেকে আনা। ওই তিনি ছিলেন দিল্লির খুব নাম করা বাঙালি শিল্পী, সে বানিয়েছিল। তৃতীয় ঠাকুরটা আসে 1990 কি তার একটু পরে। সেইটার দায়িত্ব ছিল আমার উপর 100%। আমি সেটা কলকাতার কুমোরটুলি থেকে আনিয়ে দিয়েছিলাম, ছবি আনিয়ে দেখে শুনে। অত্যন্ত আনন্দের কাজ ছিল, কেননা এর মধ্যে কোনো বাধাবন্ধকতা ছিল না, স্বাধীনভাবে করা গেছে। এবং আমি দেখলাম 16 ঠাকুর আনলে হালকা ডাকের সাজু, ওরা অনেক এক্সট্রা পাঠিয়ে দিয়েছিল, যদি ড্যামেজ হয়ে যায় আবার চেঞ্জ করে রাখা ছিল। আর লাকিলি এই 75 বছর, তোমাকে আগেও বলেছি যে ঠাকুরটি আমাদের বাড়িতে ছিল, এই 3 ঠাকুরই। তারপরে 2000 সালে চলে গেলে মিটে যায়। তো এই যে 5 জনের নাম করলাম,
এরা কিন্তু আমাদের ফরমেটিভ ইয়ারে আমাদের ক্লাবটার ভিত্তিপতন বলতে যাবো যায়, গোড়াপত্তন যাবো যায়, অর্থনৈতিক ক্ষমতা যাবো যায়, সেগুলো তৈরি করতে পেরেছিল, ইনক্লুডিং হেমন্ত মুখোপাধ্যায়। পরপর নাম করলে আবার রায়, নির্মল রায়, ডক্টর লালমোহন ওর, ডক্টর সুবল ব্যানার্জি, সুবল দাশগুপ্ত, আমি সরি, তারপরে ডক্টর বিভূতি ভট্টাচার্য, তারপরে আমার বিশেষ বন্ধু অধুনা প্রয়াত, ওরা এখন শিকাগোয় থাকে, ওর স্ত্রী তপেন মাধুরী। এই হচ্ছে ক্লাবের সংক্ষিপ্ত ইতিহাস, প্রি পুজোর ইতিহাস। তার পুজোর ইতিহাস তোমরা তো জানোই। আমাদের ওটা একটা মিস করেছো, সন্তোষ সেনগুপ্ত এবং ঋতু গুহ, ওরা দুজনে মিলে আমাদের শ্যামার একটা গ্রুপ এনেছিলেন, শ্যামা করেছিলেন অ্যাবাউট 15-20 জনের। সেটা এসেছিল 1975 1975 বা 76-এ এসেছিল। তা আগে যত সেলিব্রিটি বা যারা আসতেন, আর আমাদের সৌভাগ্য হয়েছিল তাদের আমাদের বাড়িতে রাখার এবং তাদের সঙ্গে ইন্টারাক্ট করা এবং তাদের গান শোনা, এবং সেটা আমরা খুবই এনজয় করেছি তাদের কোম্পানি। আর তো যেটা বললো ঠাকুর, 75 থেকে আমরা চলে গেছি 2000-এ টরন্টো। যখন চলে গেলাম ততদিন অবধি ঠাকুর আমাদের বাড়িতেই ছিলেন, এবং প্রতিবার এসে ওরা ষষ্ঠীর সময় এসে নিয়ে যেত, ষষ্ঠীর দিন আর দশমীর দিন আবার দিয়ে যেত। It was our pleasure to keep that. Oh, it's a privilege. It's a privilege. অবশ্যই। পুজোর দিনের কিছু স্মৃতি মনে পড়ে যে কিভাবে হতো? ও তখন কি উইকেন্ডে পুজো হতো নাকি দিনের দিন পুজো হতো? উইকেন্ডে পুজো বরাবর। এখানে ঠাকুর উইকেন্ডে আসে, তার সময় উইকেন্ডে তাকে চাকরি করতে হয়। এখন এই যে প্রথম যে পুজো করে বদ্রীনাথ মুখার্জি, আচ্ছা, বদ্রীনাথ, তার স্ত্রী এখন আছেন মালা। আচ্ছা, মালা বোধহয় পরে কিছুদিন প্রেসিডেন্ট হয়েছিল 2000-এর পরে। বদ্রীনাথ খুব ভক্ত লোক ছিল, মানে সে আন্তরিকতা দিয়ে পুজো করতো, অনেক বছর করেছে। এবং বলতেন ওই আমার বন্ধু মাধুরী, তপেন মাধুরী, যে কি হবে জানি না কিন্তু ভক্তির অভাব হবে না, এটা বারবার বলতেন। আনন্দের দিন ছিল, আমরা তো ভাগাভাগি করে করতাম। ধরো একজন মহিলা বললেন আমাদের মিষ্টি করতে হবে, তিনি 20 জনকে ফোন করে বললেন প্রত্যেকে 30টা করে মিষ্টি এনো। তো রসগোল্লার ছড়াছড়ি, হ্যাঁ, কে কথা হবে। তারপরে একজনকে বললেন তোমরা কিন্তু খিচুড়ি আনছো 1 হাঁড়ি করে, এতটা চালের, আরও 10 জন 20 জন, যত খিচুড়ি সংস্কৃতি সবই হচ্ছে, কোনো অসুবিধাই নেই। আমরা ওই জায়গা থেকে বলি যে এই মন্ট্রিয়ালের আপনারা যেটা বললেন যে যেভাবে শুরু হয়েছে এবং যেভাবে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এর সবচেয়ে বড় সাকসেস আমার মনে হয় লার্জলি এই 50 বছর পরেও কিন্তু এই কমিউনিটিটা একটাই কমিউনিটি। হ্যাঁ, খুব ছোট স্প্লিন্টার যদি বেরিয়ে গিয়েও থাকে সেটা স্প্লিন্টারই বলা চলে। দ্য লার্জার মন্ট্রিয়াল বেঙ্গলি কমিউনিটি ফান্ডামেন্টালস। ইয়েস, এদিক থেকে দেখতে গেলে কথাটা ঠিক, বাট এটা শুরুতে তোমাকে বলেছি বোধ আগে, যে একটা সময় ছিল আমাদের ঠিক এখানে জন্মানো আমাদের সন্তানেরা, এই জেনারেশন পুজো এসেছে, এনেছে, খিচুড়ি খেয়েছে, কিন্তু 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 ওরা somehow they didn't feel they belong. এটা কেন জানি না, আমরা চেষ্টা করেছি। আমার যেটা মনে হয় যে আমাদের যে ভারতীয় আমার বা তোমাদের যে আইডেন্টিটি আছে, যে আমরা বাঙালি, ওখান থেকে এসেছি, এখানে এসেছি, আমাদের একটা রুট আছে, সেই রুটটা বোধহয় আমাদের ছেলেমেয়েদের ক্ষেত্রে হারিয়ে গেছে বা নড়বড়ে হয়ে গেছে। যেহেতু তারা দেশে গেছে, দাদুদা দেখেছে, তারা এসেছে, রুটটা বোধহয় নড়বড়ে, যার জন্যে আমরা যেভাবে রিলেট করতে পারি আমাদের পরবর্তী, ওখানে চোখ রেখো, ওরা পারে না। এবং পরে এখন আমার ছেলে আসবে, এসে খাবে না, কিছু না, পুজো দেখে চলে যাবে, জাস্ট বিকজ অফ আস। এইটা একটা অ্যাকচুয়ালি নর্থ আমেরিকা, এটা শুধু যে মন্ট্রিয়াল না, এটা আমি অন্য জায়গায় দেখেছি, সব জায়গায় মোটামুটি একই ব্যাপার। এবং ওই যেটা বললেন যে ওই রুটটাকে আইডেন্টিফাই করাটা, সেটা আমরা আমাদের
তরফ থেকে আমাদের ব্যর্থতা। আমরা যতটা চেষ্টা করি সবসময় বোধহয় বাইরে থাকার এই একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে। হ্যাঁ, এটা হবে তখন তোমার, ও হয়তো পারবে, ও নেবে, কারণ ও তো দেশে হয়েছে, খানিকটা কিছুটা টান রয়েছে। কিন্তু এখানে যারা হবে তারা যে আমাদের ইন্ডিয়ান কালচারটা নেবে, এটা ভাবাটা কঠিন। তবু চেষ্টা চালিয়ে যেতে হবে। সুনীলদার মতো বোদ্ধা লোক যিনি বিদেশে কাটিয়েছেন, বিদেশকে আমাদের থেকে ভালো করে বোঝেন, এটা আমি জানি। সুনীলদার লেখা যদি পড়ো পূর্ব পশ্চিম বা বিদেশের উপর লেখা, সুনীলদা আমাদের থেকে বিদেশের কেমিস্ট্রিটা, পালসটা ভালো বোঝেন। তো উনি দাঁড়িয়ে বললাম যে এটা সম্ভব নয়, তোমরা বাংলা চেষ্টা করতে পারো, কিন্তু এই ডিপার্টমেন্ট থাকবে না। আসলে জিনিসটা হচ্ছে এই যে আমরা এই এত কথা বলার কারণেই যে দেশ থেকে শিকড় ছাড়া হয়ে এক অন্য জায়গায় পৃথিবীর উল্টো দিকে এসে আমরা এখানেও দেশের যেই কালচারে বড় হয়েছি বা যেই কালচার আমাদের নিজস্ব কালচার বলে মনে করি, সেইটার একটা প্রতিফলন দেওয়ার চেষ্টা করি, মেনটেন করার চেষ্টা করি, সেই স্বাদটা যদি কিছুটা হলেও পাওয়া যায়। তো এই যে শিকড় ছেড়ে আসার ব্যাপার এবং এখানে গড়ে তোলার ব্যাপার, এই নিয়েও তো আপনি লিখেছেন, সেইটা যদি আপনি একটু শোনান। আমরা শুনেছি এর আগে, আমার মনে হয় এটা শুনলে সবাই আইডেন্টিফাই করতে পারবে। আসে একদিক থেকে আমরা ভেতরে হাহাকার থাকে, আর একদিকে আনন্দ থাকে, তাই তো বেশ আছি। আমাকে কাউকে ধাওয়া ধরতে হচ্ছে না, আমি আসার পরের দিন চাকরি পাচ্ছি, তারপরের দিন বাড়ি পেয়ে যাচ্ছি, রাস্তায় নোংরা নেই, এগুলো আমরা দেখছি অনবরত, ভালো লাগছে। আবার খারাপ লাগছে, কলকাতায় আমি সেই প্লেন থেকে নেমে যে মুতের গন্ধ সেটা পাচ্ছি না, ইউরিনাল, কলকাতার ইউরিনাল আমার কাছে। তো এই নিয়েই লেখা, এবং এটা আমাদের সময় সত্যি ছিল, যারাই আসুক, শুধু আমরা নয়, সেই ইস্ট ইউরোপ থেকে বা মিডল ইস্ট থেকে বা ধারাবির জঙ্গল থেকে, মানে বস্তি থেকে, কি ফিলিপিনোর থেকে যারা আসছেন, এই একই ক্রাইসিস ফেস করছে। এটা মনে করা উচিত নয় যে there is a huge melting pot. No, it's a society, small pockets within a bigger pocket. Yes. That's the societies. যার জায়গায় যেরকম ক্ষমতা সে ততটা এগিয়ে মেলামেশা করে, অনেকে পারে না, সে তার কমফোর্ট জোনে ফিরে যায়। ঠিক, সেটা খারাপ এবং ভালো। আমার কাছে সেটা খারাপ। আমি যখন এদেশে নামি, প্রথমে ঠিক করেছিলাম যে আমি কোনো বাঙালির সঙ্গে মিশবো না, কোনো ভারতীয় সঙ্গে মিশবো না, এদেরকে ভালো করে জানবো। আই ডিড ফর এ ওয়াইল। কারণ দুঃখের বিষয়, আমি তবলা বাজাতাম, সেই সূত্রে সবাই, তখন কেউ ছিল না এখানে, সেই নিয়ে সে গেছি, ওই জন্য তো অজিত বাবু শোনালাম, একে ধরো ধরো ধরো, কে নিয়ে যেতে হবে, ব্যাস। তা হলো তো রাতারাতি 20 জন নেমন্তন্ন করছে। হ্যাঁ, দিব্যি গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী শোক অনুভব করছি, ভালোই আছি। আমাদের অবস্থাটা কি দেখো, অনেকটা সুখে আছি, ভূতে গেলোচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে, এরকম কবিতার নাম যাবজ্জীবন কারাদণ্ড। আমার প্রথম বই এই নির্বাসন, কফি হাউসে পাবলিশ হয়েছিল, এখানে হুসেন সাহেব এসেছিলেন। আই এম ভেরি প্রাউড। আমি আনিনি, আমার এক কবি বন্ধু, আমার বহু কবি বন্ধু আছে, নাম করা কম নাম করা। তো সেইটা যাবজ্জীবন কারাদণ্ড, এই আমাদের যন্ত্রণা আরতি, এটা নিয়ে লেখা। প্রথম খুব কষ্ট হবে, দেশ দেশ বলে তুই বিস্তর চাচাবি, তারপর ধীরে ধীরে সয়ে যাবে, অবশেষে অত বেশি মন্দ লাগবে না, এমনকি ভালো লাগবে। প্রাজ্ঞবৎ তুড়ি মেরে হাই তুলে বলবি, বেশ আছি। অহকে বিচিত্র দেশ, আবর্জনা বিবর্জিত, রাস্তায় মুতের গন্ধ নেই, মাংস বৃদ্ধি সুনিশ্চিত। ভয়ঙ্কর সুখে থেকে সুখ কাকে বলে ভুলে যাবি। জেল থেকে ছুটি পেলে মাঝে মাঝে দেশে যাবি, দেশকে বিদেশ মনে হবে। বন্ধুদের সঙ্গে তেড়ে আড্ডা দিবি যথারীতি, প্রেমে কিন্তু আটা থাকবে না। আয়নায় মুখ দেখবি কদাচিৎ। নিজের অস্তিত্ব তুই সংশয়িত হলে
অতি যত্নে পরিস্পষ্ট ময়ূর পুচ্ছবি তুলে সন্তর্পণে ঈষৎ নাচাবে। বছর 30 কেটে যাবে এবং বিধব, অবশেষে কিছুই হবে না, যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ, শুধু দিন গোনা। দারুণ দারুণ, খুব ভালো লাগলো।